সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। বিভিন্ন সড়কে সেনা টহল, ব্যারিকেড দিয়ে তল্লাশি। চলতি সপ্তাহে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিসা জটিলতা নিরসন ও বাণিজ্য সম্প্রসারণের আশা প্রবাসী বাংলাদেশিদের। শীত এলেই বাড়ে দগ্ধ রোগীর সংখ্যা। যথাযথ চিকিৎসার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় বাড়ে মৃত্যু ঝুঁকি। এবং বোরো ধানের একক নির্ভরশীলতা কাটিয়ে নতুন স্বপ্নে হাওরের কৃষক। ডাল, সরিষা, সবজি চাষে মুনাফা। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে একটি বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, সিলেট সহ দেশ জুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসাতে দেখা গেছে, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি করতে দেখা যায়। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে শনিবার রাত থেকে সারা দেশে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে গেল রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে অভিযান চালায় র্যাব। এদিকে শনিবার গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্রদের লক্ষ্য করে ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক শিক্ষার্থী। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বলেন, দিনভর বিক্ষোভ শেষে মাগরিবের নামাজের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেল যুগে দুইজন দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত সরে পড়ে। এতে মোবাশ্বের হোসেন নামে ওই শিক্ষার্থীর ডান হাতে গুলি লাগে। দ্রুত তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রিয়াজউদ্দিন আহমেদ জানান, বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তবে মোজাম্মেল হকের বাসায় তার অনুসারীদের হামলার ঘটনায় 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও এমন হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সবাই। আমাদের আজকের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া অবস্থায় আমি ব্রিফিং শেষও করেছি। আজকের মতো সমাপ্তি ঘোষণা করার পর যে যার যার মতো বাসায় চলে যাবে, এমন সময় ওরা সেখান দিয়ে একটা মোটরসাইকেল নিয়ে এসে আমাকে অতর্কিতভাবে গুলিটা করে, যে আমার ডান হাতে লাগে। এক্ষেত্রে দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে মোটর বাইকে যাচ্ছিল অজ্ঞাত ব্যক্তি, মানে আমার সে বাই হাতে গুলি মারে। হয়তো পুরো প্ল্যানিং ছিল, কিন্তু এতগুলো মানুষের ভিতরে সেই প্ল্যানিংটা ফলাফল তারা দিতে পারেনি। সেই ক্ষোভ থেকে আমার কাছে মনে হয় সন্ধ্যায় যেহেতু দেখেছিল কি গুটি কয়েক লোক আমরা নামাচ্ছে, সেখানে দাঁড়িয়েছিলাম, সেই জন্য হামলাটা করছে। শীত মৌসুমে ঢাকা সহ আশপাশের হাসপাতালগুলোতে বাড়ছে দগ্ধ রোগী। জেলা হাসপাতালে দগ্ধ রোগীর পর্যাপ্ত সেবা না পেয়ে ছুটছেন শহরে। যথাযথ চিকিৎসার অভাব এবং দেরিতে হাসপাতালে আসায় বাড়ে মৃত্যু ঝুঁকি। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাজীব শেখ। কুয়াশার চাদরে মোড়া এই জনপদ। শীত উপেক্ষা করে কৃষকের কর্মযজ্ঞ যেন নিত্যদিনের। তবে এবছর ঠান্ডা তুলনামূলক কম থাকলেও বয়স যেন তা মানতে নারাজ। যেখানে শিশু আর বৃদ্ধরা থাকে সবচেয়ে বিপাকে। গ্রামে খড়কুঠা দিয়ে এভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা বেশ পুরনো। শীতের তীব্রতা অনুযায়ী সকাল কিংবা সন্ধ্যার পর এই আয়োজন চলে বিভিন্ন পাড়া মহল্লায়। তবে আগুন যতটা উষ্ণতা দেয় তার চেয়েও বেশি উদ্বেগ বাড়ায়, কেননা আগুন পোহাতে গিয়ে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও কারো শরীর পুড়ে যাচ্ছে, ঝরছে যাচ্ছে ভবিষ্যৎ।
শীত মৌসুমে ঢাকার পার্শ্ববর্তী গাজীপুরের হাসপাতালগুলোতে দগ্ধ রোগীর সংখ্যা বেড়েছে। তবে এসব হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। 5 to 10% বার্নের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করা কষ্ট হয়ে যায় তাদেরকে আমরা ভর্তি রাখি, কিন্তু কিছু ক্রিটিক্যাল পেশেন্ট থাকে যাদেরকে আমরা রেফার করে দিই। উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্নে আসা 4 বছরের হুমায়রা। হাত পায়ের স্তব্ধতা, শরীরের জড়তা আর অবুঝ চাহনি যেন বলে দিচ্ছে শরীর নয়, পুড়েছে তার দুরন্তপনা। হুমায়রা পা থেকে বুক পর্যন্ত ব্যান্ডেজে মোড়ানো শরীর নিয়ে শুয়ে আছে হাসপাতালের শয্যায়। গোসলের জন্য গরম করে রাখা পানিতে পড়ে পুড়ে যায় হাত, পা, পিঠের অংশ। গরম পানি বলছিল, বলে ব্রাশ করতে গেছিল, পরে বাথরুমে বসে গেছিল পানিতে। বসে যাওয়ার পরে ওই যে ওঠার চেষ্টা করছে, হাত দুইটা ঢুকে গেছিল, প্রায় 18% আর কি ইনজুরি হয়েছে। গরম দুধ মুখে পড়ে বরিশাল থেকে আসা 15 মাসের শিশু ফাতিহা, 4 বছরের ইউসুফ কিংবা রাজধানীর মাতুয়াইলের আরোয়া, অধিকাংশেরই গল্প হুমায়রার মতো। পাশের রুমে এক মহিলা গরম পানি দিছে, সাথে সাথে মারামারি করতেছে, দৌড় দিছে। আমার মহিলা পাতিল নিয়ে যাইতেছে, ওই পানি ওনার গায়ের সাথে ধাক্কা লেগে ওই পানি আমার মেয়ে শরীরে পড়ছে। দুধ জাল দিয়ে টেবিলের উপরে রাখছে, আস্তে আস্তে বাচ্চা মানে দুধটা কাট করে মগটা আর কি ফালাইয়া দিছে। শিশু থেকে তরুণ কিংবা বৃদ্ধ, কেউ গোসলের গরম পানিতে আহত, কেউ আগুন পোহাতে গিয়ে দগ্ধ, আবার কেউ গরম দুধ, ডাল, ভাতের মাড় বা এই জাতীয় জিনিসে পুড়ে দগ্ধ, যাদের বেশিরভাগই 20 থেকে 40% পর্যন্ত পোড়া। এই সময়ে অন্য প্লাস্টিক সার্জারির রোগীদের আসলে আমরা ভর্তি দিতে পারি না, কারণ বার্ন এতই বাড়ে। পুরুষ রোগীর তুলনায় এই সময়টাতে শিশুদের সংখ্যা বেশি থাকে, মহিলাদের সংখ্যা বেশি থাকে এবং বয়স্কদের সংখ্যা। জাতীয় বার্নে গেল বছর জরুরি বিভাগে সেবা নিয়েছেন 16,623 জন পোড়া রোগী। এর মধ্যে গুরুতর 6,241 জন, আর মৃত্যু হয়েছে 1,189 জন। পোড়া রোগী ভর্তির দিক থেকে জানুয়ারি মাস শীর্ষে রয়েছে। এছাড়া নতুন বছরের 25 জানুয়ারি পর্যন্ত বহির্বিভাগে 6,543 জন, জরুরিতে 1,000 রোগী সেবা নিয়েছেন, আর ভর্তি হয়েছেন 498 জন দগ্ধ রোগী, যার মধ্যে মারা গেছেন 89 জন। অ্যাডাল্ট একটা মানুষের ক্ষেত্রে 15 ভাগের বেশি পুড়লে তাকে অবশ্যই স্যালাইন পুশ করতে হবে, আর বাচ্চাদের ক্ষেত্রে আরও কম, বাচ্চাদেরকে 10 ভাগের বেশি পুড়লেই কিন্তু স্যালাইনটাকে তাকে পুশ করতে হবে। এবং এটা হলো প্রথম 24 ঘন্টা হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সময়। তো ওই সময়ের মধ্যে যদি আমরা না করি, বাচ্চার যে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স যেটা হয়ে যায়, এটা কিন্তু রিকভারি করা বেশ টাফ হয়ে যায়, এবং প্রথম ম্যানেজমেন্টটা আমরা না করতে পারলে রিকভার করা বেশ কঠিন হয়ে যায়। উপজেলা ও জেলা হাসপাতালে পোড়া রোগীদের সঠিক চিকিৎসা না থাকায় 50 ভাগ রোগী দুর্ঘটনার প্রথম 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হতে ব্যর্থ হন। আগুন লাগলে সঙ্গে নিজেকে থামতে হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। চালক সংকটে নেত্রকোনায় 2 মাসের বেশি সময় ধরে বন্ধ দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। অস্থায়ী চালক দিয়ে মাঝে মধ্যে সেবা চললেও বেশিরভাগ সময়ে ব্যাহত হয় সেবা কার্যক্রম। সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকার সুবিধা নিচ্ছেন অসাধু অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দ্রুত স্থায়ী চালক নিয়োগের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা সচল হবে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বাঙালি ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধ্যুষিত নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এখানকার প্রায় 2.5 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও স্বাস্থ্যসেবা নিতে আসেন অনেকে। 50 শয্যার স্বাস্থ্যকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন 5 শতাধিক রোগী। তবে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা। এতে জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিক রোগী স্থানান্তরে বিপাকে পড়তে হয় রোগীর স্বজনদের। বাধ্য হয়ে বাড়তি টাকায় রোগীদের নিতে হয় বেসরকারি অ্যাম্বুলেন্স সেবা। ফলে 1230 টাকার ভাড়া গুনতে হয় 5,000 টাকা পর্যন্ত। এতে প্রান্তিক জনগোষ্ঠীর ঘাড়ে পড়ে চিকিৎসা খরচের বাড়তি বোঝা। অনেকে সমর্থ নাই যে 4,000 টাকার ভিতরে একটা অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত গতিতে যাওয়ার মতো। দরিদ্র মানুষের পক্ষে ইমার্জেন্সি ভাবে এখানে একটা রুগী লিয়ে যাওয়া এটা কোনো পক্ষে সম্ভব হইতেছে না। 10,000 5,000 টাকা গাড়ি ভাড়া আমরা মনে করুন যে সাধারণ গরিবের দেওয়ার মতন ক্ষমতা নাই।
এই অবস্থায় প্রান্তিক পর্যায়ে সরকারিভাবে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি অ্যাম্বুলেন্সের চালক নিয়োগসহ দ্রুতই সমস্যা সমাধান হবে। 4-5 হাজার টাকার মতন মনে খরচ হয়ে যায় থেকে ময়মনসিংহ গেলে, সরকারি অ্যাম্বুলেন্স হলে আমাদের জন্য ভালো হয়। কয়েকটা আছে একদমই ব্যবহার অনুপযোগী, আর 2টা আছে এটার জন্য বিআরটি কে আমরা বারবার তাগাদা দিয়েছিলাম। তাদের আসলে এস্টিমেশন পেলে আমরা আসলে ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এ পর্যন্ত বিআরটিএ থেকে কোনো রেসপন্স আমরা পাই নাই। এই ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, একটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। 1996 সাল থেকে 2019 পর্যন্ত মোট 5টি অ্যাম্বুলেন্স পায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্যে 2টি আগুনে পুড়ে নষ্ট হয়েছে, আর বাকি 3টির মধ্যে 2টি পুরোপুরি বিকল হয়ে পড়ে আছে গ্যারেজে। বিকল 2টি অ্যাম্বুলেন্স বিক্রির কথা থাকলেও বিআরটিএ থেকে ছাড়পত্র না পাওয়ায় কয়েক বছর ধরে ঝুলে আছে নিলাম প্রক্রিয়া। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার জেলার হাওরগুলো প্রধানত বোরো ধান নির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বারবার বিপর্যয়ের মুখে পড়ে হাওর অঞ্চলের মানুষ, অর্থনৈতিকভাবে হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত। তবে সম্প্রতি একটি প্রকল্প হাওর জনপদের কৃষিতে আশা জাগাচ্ছে। এক ফসলের বিপরীতে সবজিসহ উৎপাদন হচ্ছে নানা ধরনের ফসল। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। বাইরেছে মাছ সবাই মারুয়া বেশি, খাল বিল অনেক জায়গায় বান দেলতেছে। আগে তো এসব বান বন ছিল না, এই কারণে মাছটা আস্তে আস্তে কমতেছে। অনেকদিন 500 টাকা রুজু করে, অনেকদিন খালি হয়ে যায়, অনেকদিন 2000 হয়, এটা নির্দেশ নাই। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করেন আমরা অনেক সমস্যায় আছি, আর্থিক দিক দিয়ে অনেক সমস্যায়। যুগ যুগ ধরে নদী খেকোদের দখল ও দূষণের সঙ্গে তৈরি হয়েছে নাব্য সংকট। ভেসে উঠেছে ক্ষতের চিহ্ন, বদলেছে গতিপথ। জরাগ্রস্ত নদীর বিরূপ প্রভাব এখন হাওর জনপদের জেলেদের জীবিকায়। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি করতে না পারলে বাড়বে বেকারত্ব, দারিদ্রতা। যেহেতু হাওর অঞ্চলে মাছের উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং জেলেরা দেখা যায় যে প্রতিদিনই মাছ ধরতে যাচ্ছে, কিন্তু তারা ফিরে আসতেছে খালি জাল নিয়ে, মাছ পাচ্ছে না। তো এতে দেখা যায় তাদের যে জীবনযাত্রা এবং জীবিকা, তাদের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে। কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার হাওরগুলো প্রধানত বোরো ধান নির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এখানকার কৃষি। প্রাকৃতিক দুর্যোগ উৎপাদনশীলতা হ্রাস করে, পরে বিরূপ প্রভাব হাওর জনপদের জীবন জীবিকায়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওর অঞ্চলে কনকনে ঠান্ডা উপেক্ষা করে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত নারী শ্রমিকরা। বাংলাদেশের হাওর বেষ্টিত অঞ্চলের বেশিরভাগ জমি এক ফসলের। যত্রতত্র বাঁধ নির্মাণ করার কারণে কমেছে হাওরের মাছের সংখ্যা, যার ফলে হাওর জনপদের মানুষের জীবন জীবিকায় পড়েছে বিরূপ প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন ফসল উৎপাদন করতে না পারলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেওয়ার একটা শঙ্কা
থেকেই যাচ্ছে। আমরা সংসার চলে না, কোনো মতে ডাল চাল সব কিছু দাম, আমরা কিছু আনতারি না, খাবার টাইম মতে খাইতারি না। আমার স্বামী নাই, কাজ করে খাওয়ান মাঠে, সরকার কিছু করে সাহায্য করলে তো আমরা একটু কি করে খারো হই, সরকার আন্ডার তো সানার। নানা ঝুঁকি থাকা সত্ত্বেও হাওর অঞ্চলে কৃষি উন্নয়নে যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। বলছেন প্রচলিত বোরো ধান ভিত্তিক একক শস্য উৎপাদন থেকে বেরিয়ে যুক্ত করতে হবে ডাল, তেল ও সবজি চাষ। আমরা চাচ্ছি যে ফসলের বৈচিত্র্যতার পাশাপাশি একটি জমিতে যেন অধিক আবাদ করা যায়, দুইটা ফসলে রূপান্তরিত করা যায় এবং কৃষকরা যেন এই চাষাবাদে উদ্বুদ্ধ হয়। আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে এবং আমাদেরকে লজিস্টিক সাপোর্টও তাদের দেওয়ার চেষ্টা করব আমরা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার 4 সন্তানের জননী ফাহিমা আক্তার। দিনমজুর স্বামীর একার রোজগারে সংসার চালাতে হিমশিম অবস্থা। বর্তমানে নিজেই করছেন সবজির আবাদ। এতে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করতে পারছেন বাড়তি ফসল। তার মতো গ্রামের অন্য কৃষকরা শাকসবজি, আলু থেকে শুরু করে সরিষার মতো লাভজনক ফসল উৎপাদন করে লাভের মুখ দেখছেন। আমরা আমাদের আওয়ার অঞ্চলের মাঝে গাছগাছালি কইরা মনে করেন বাড়ির অঞ্চলেও গাছগাছালি করি, নিজে খাই, তারপরে বিক্রি করতে পারি, ছেলেমেয়েরা লেখাপড়া করাইতে পারি, সময় একটা জিনিস জানে চাইলে কিনে খাইতে পারি। আমরা আলু চাষ কইরা পরে ধান রুমু, এরপরে সরিষা চাষ কইরা আবার ধান রুইতাছি। এই কৃষি পদ্ধতি লই আমরা লাভবান আছি। আমরা সহযোগিতা করছে কৃষক বিচারে, করার পর আমরা একটু লাভবান আছি। প্রকল্পের আওতায় 140টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের হাওর জনপদের 4200 কৃষক জলবায়ু সহনশীল এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের দক্ষতা অর্জন করেছেন। হাওর অঞ্চলে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষকদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন কিশোরগঞ্জ। বাজারে চাহিদা থাকার পরেও গ্যাসের সংকটে বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এছাড়া পুরনো যন্ত্রপাতির কারণে কমেছে উৎপাদন ক্ষমতা। এমন অবস্থায় প্রতি বছর ইউরিয়া উৎপাদনের লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সার কারখানাটি। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। মেয়াদ পেরিয়েছে অধিকাংশ যন্ত্রপাতির, ফলে বেড়েছে যান্ত্রিক ত্রুটি। এতে হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতা। তবুও জোড়াতালি দিয়ে ইউরিয়া সার উৎপাদন করে আওতাভুক্ত 7 জেলায় যোগান দিচ্ছে আশুগঞ্জ সার কারখানা। তবে বর্তমানে উৎপাদন সক্ষমতা 1600 টন থেকে নেমে এসেছে 1100 টনে। মূলত ইউরিয়া উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস, পানি ও বাতাস। উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 600 PSI চাপে 48 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চাহিদামতো গ্যাস না পাওয়ায় বছরের অর্ধেক সময় ব্যাহত হয় সার উৎপাদন। অভিযোগ রয়েছে, বিদেশ থেকে সার আমদানির জন্য একটি চক্রের নির্দেশে বছরের বেশিরভাগ সময় আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সর্বশেষ গেল বছরের 21 ফেব্রুয়ারি থেকে 14 নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। পরে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর গ্যাস সরবরাহ শুরু হয়। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে না পারায় দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে কারখানাটি। হাই প্রেসার মেশিন, যেটাকে বলে অনেক উপরের লেভেলের মেশিন, যেগুলা কম প্রেসারে চালাইলে নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন গ্যাস সংযোগের কারণে বন্ধ থাকার কারণে আমাদের কারখানাটা অনেক মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমরা পরিপূর্ণ গ্যাস প্রেসারটা পাই এবং সরকার যদি এই প্রেসারের সহযোগিতা করে আমাদের, ইনশাল্লাহ এই আশুগঞ্জ ফার্টিলাইজার থেকে খুব ভালো সার উৎপন্ন করে মনে করেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সারগুলো পৌঁছে দিতে পারবো।
সংশ্লিষ্টরা বলছেন পুরোদমে সার উৎপাদন করা গেলে কারখানাটি লাভবান হওয়ার পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতাও, যার জন্য প্রয়োজন নতুন যন্ত্রপাতি। কারখানা চালু করলে আমরা যদি লো লোডেও চালাই, এই কারখানায় 1150 টন সার প্রতিদিন বের হয়। তো 1150 টন সারের মূল্য প্রায় 4 কোটি টাকার কাছাকাছি। তো গভর্নমেন্ট আমাদেরকে যে রেটে আমাদেরকে অর্থ দেয়, তো এই এত বড় একটা লাভজনক প্রতিষ্ঠানকে আপনি গ্যাসের অভাবে বন্ধ যদি রাখেন, তাহলে লাভজনক প্রতিষ্ঠান তো লাভের মুখ দেখবে না, সে তো লসেই থাকবে। জাতীয় গ্রিডে চাপ কম থাকায় সার কারখানায় চাহিদা মতো গ্যাস দেওয়া যাচ্ছে না বলছে বাখরাবাদ গ্যাস কোম্পানি। আর গ্যাসের চাপ কম থাকায় উৎপাদনে গতি আনা যাচ্ছে না বলছে কারখানা কর্তৃপক্ষ। গ্যাসের স্বল্পতার কারণে তাদের চাহিদা মতো দেশের আমরা গ্যাস দিতে পারি না। আমরা 42 বারে চাই, সেক্ষেত্রে আমরা পাইছি 38 বার। আমি আপনি এটা হলো সরকার কখন গ্যাস দিবে, কাকে বিদ্যুতে কত দিবে, সারে কত দিবে, এটা একটা ডিসিশন নেয়, তার লোড বরাদ্দ দেয়, ওটা বুঝছেন। তো সারা দেশে সারে দেয় 235, 235 দিয়ে 3টা বা 4টা সার কারখানা চলার কথা। বর্তমানে যে সমস্যা বিরাজ করছে সেটা হচ্ছে যে গ্যাসের প্রেশার কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না। তো আমাদের ম্যানেজমেন্ট এবং সিবিএ কর্তৃপক্ষ, বিসিএসির উদ্বোধন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা চালায় যাচ্ছেন, যাতে গ্যাস প্রেশার কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো সম্ভব হলে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো। 1983 সাল থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করা আশুগঞ্জ সার কারখানার তালিকাভুক্ত ডিলার প্রায় 750। এখানে উৎপাদিত প্রিল্ড ইউরিয়া সার ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সুনামগঞ্জে সরবরাহ করা হয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছে, সেখানে আছেন হুমায়ুন কবির, চলে যাচ্ছে তার কাছে। হুমায়ুন, পরীক্ষা কয়টা পর্যন্ত চলবে? ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা ঘিরে ব্যবস্থাপনা কেমন দেখছেন? রাত্রি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কিন্তু আর মাত্র কিছুক্ষণ পরেই 9টা থেকে শুরু হবে। আজকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে 310টি সিটের বিপরীতে 86,788 জন শিক্ষার্থী কিন্তু আজকে অংশ নেবে এবং 5টি স্টেপে কিন্তু 5 শিফটে আজকে পরীক্ষা হবে। টোটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষা দিবে, এই ভর্তি পরীক্ষায় কিন্তু আজকে এবছর অংশ নেবে 2,62,490 জন শিক্ষার্থী এবং আজ থেকে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সে ভর্তি পরীক্ষা কিন্তু আগামী রবিবার 17 তারিখ পর্যন্ত চলবে। দেখেছি শৃঙ্খলাবদ্ধভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সাধারণ শিক্ষার্থীরা এসেছেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে সারিবদ্ধভাবে পরীক্ষার হলে ঢুকেছেন। সাথে কিন্তু আমরা দেখেছি যে অভিভাবকরাও কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের পরিচয়পত্র সাথে নিয়ে এবং আইডেন্টি কার্ড সাথে নিয়ে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং এবার কিন্তু আসলে আবেদন ফর্মে অন্যান্য বছর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা নেই, ইতিহাস নেই, তবে প্রক্সি দেওয়ার একটি ঘটনা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ঘটে। তবে এবার আসলে প্রক্সি দেওয়ার যে সুযোগ সেটিও আসলে যথেষ্ট কম বলে বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ এবার যে শিক্ষার্থীদের সাথে যেসব আবেদন ফর্ম রয়েছে সে ফর্মে একটু যদি দেখাতে চাই, একটি ফর্ম, এবার ফর্মে কিন্তু ছবি রয়েছে, ছবির সাথে মিলিয়ে আসলে পরীক্ষার্থী অংশ নেবে, সে কারণে এবার প্রক্সি দেওয়ার সম্ভাবনাটাও একেবারেই কম। আপনারা যে ফর্মটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবেই কিন্তু ছবির সাথে যে ক্যান্ডিডেট তাকে মিলিয়ে নেওয়া হচ্ছে, সে কারণে এবার প্রক্সি দেওয়ার সম্ভাবনা কম। যেমনটি বলছিলাম, আসলে সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং এবার প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন কিন্তু 280 জন শিক্ষার্থী। সর্বমোট আসলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন 1814 জন, 1814টি আসনের বিপরীতে এবার সর্বমোট কিন্তু 2,62,490টি আবেদন জমা পড়েছে। তো সব মিলিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু চলছে এবং আপনারা দেখছেন এখনো শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং সাথে কিন্তু অভিভাবকরাও রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করছেন এবার অন্য যে কোনো বারের তুলনায় কিন্তু সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।
ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ধরা পড়ছে না বড় সাইজের ইলিশ। নদী পাড়ের ঘাটগুলোতেও কমেছে বড় ইলিশের সরবরাহ, ফলে বেড়েছে দাম। বিস্তারিত জানাতে মেঘনা পাড়ের তুলাতলি মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন যে 1 কেজি সাইজের যে ইলিশটা সেটা আসলে কত দামে বিক্রি হচ্ছে? সাকিব, আমি রয়েছি ভোলা সদর উপজেলার মেঘনা নদীর পাড়ে তুলাতুলি মাছ ঘাটে। এই ঘাটটি বেশ পরিচিত ইলিশের ঘাট হিসাবে, কেননা ভোলা অন্যান্য ঘাটের তুলনায় এই সদর উপজেলার যে এই ঘাট রয়েছে এখানে ইলিশ মাছের সরবরাহ বেশি হয়ে থাকে। কিন্তু আজকে সকাল 7টা থেকে আমি এই ঘাটে অবস্থান করছি, কিন্তু এই ঘাটে এখন পর্যন্ত 1 কেজি বা 1 কেজির 700-800 গ্রামের কোনো ইলিশ মাছ কিন্তু এই ঘাটে উঠতে দেখিনি। জেলেদের সাথে কথা বলেছিলাম, আড়তদারদের সাথে কথা বলছেন, তারা বলছে যে এই সময়টা ইলিশের মৌসুম না, মূলত ইলিশের মৌসুম হচ্ছে জ্যৈষ্ঠ থেকে আষাঢ়, তখন কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের সরবরাহ অনেক বেশি থাকে। এই সময়টাতে যেই নিষেধাজ্ঞা গিয়েছিল মায়া ইলিশ সংরক্ষণে, নিষেধাজ্ঞা পরপর যে ডিমটা নদীতে ছাড়া হয়, এই ডিমের যেই ইলিশের রেণু বা জাটকা এই বড় হওয়ার জন্য কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন পরিমাণে ছোট জাতের ইলিশ পাওয়া যাচ্ছে। আর কিছু সংখ্যক ইলিশ মাছ আসলেও কিন্তু তার দাম কিন্তু আকাশ ছোঁয়া। আজকের বাজারে 1 কেজি ওজনে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা কেজি দরে। এছাড়াও কিন্তু 700 থেকে 800 গ্রামের ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। যখনই নদীতে বড় মাছের ইলিশের সংকট রয়েছে তখন কিন্তু এর প্রভাব কিন্তু ছোট সাইজের ইলিশের মধ্যে পড়েছে, কেননা ভোলার স্থানীয় বাজার গুলোতে এই ছোট সাইজের জাটকা ইলিশটা কিন্তু বেশি বেচা বিক্রি হচ্ছে। এতে করে এর দামও কিন্তু বড় সাইজের ইলিশ না থাকাতে এর প্রভাব কিন্তু ছোট মাছের ইলিশের উপর পড়ছে। ছোট যে জাটকা ইলিশ রয়েছে তার হালিও বিক্রি হচ্ছে প্রায় 180 থেকে 200 টাকা, কোনো ক্ষেত্রে 250 টাকা কিন্তু বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। যখনই এই ভোলার এই নদ নদীতে ইলিশের সংকট রয়েছে তার পাশাপাশি কিন্তু এই শীতের মৌসুমে কিছু সংখ্যক পোয়া সহ শীতকালীন যে মাছ রয়েছে বাটা বেলে এ সকল মাছ কিন্তু ভোলার নদীতে পড়তে শুরু করেছে। ভোলার এই মেঘনা তেঁতুলিয়া নদীর পোয়া মাছ কিন্তু এই ঘাটগুলোতে বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা কেজি ধরে আকার ভেদে। এছাড়াও কিন্তু যে অন্যান্য মাছ রয়েছে তাও কিন্তু তুলনামূলক করছে, কিন্তু ইলিশের পরিমাণটা অনেকাংশে কম রয়েছে এবং বড় ইলিশের পরিমাণ নাই বললেই বলছে কিন্তু জেলেরা। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বোচ্চ তথ্য। ভোলা ইলিশের সরবরাহ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ফেলে দেওয়া চুল থেকে অর্জিত হচ্ছে টাকা। মাগুরার বেশ কিছু গ্রামে ফেলে দেওয়া চুল প্রক্রিয়াজাতের পর তা বিক্রি করে স্বাবলম্বী প্রায় 200 পরিবার। লাভজনক হয় এ ব্যবসায় আগ্রহ বাড়ছে শিক্ষিত বেকার যুবকদেরও। তবে ব্যবসার প্রসারে স্বল্প সুদের ঋণসহ সরকারি সহযোগিতার দাবি জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত বিশ্বজিৎ বাপির প্রতিবেদনে। এভাবেই সকাল হলে মাগুরার গ্রাম থেকে শহরে ফেলনা চুলের হকারদের ডাকাডাকিতে সরব হয় চারপাশ। নারীরা ছুটে আসেন তাদের মাথা আঁচড়ানোর পর ফেলে দেয়া চুল বিক্রি করতে। প্রতি কেজি চুল বিক্রি হয় 8 থেকে 10 হাজার টাকায়। ফেরিওয়ালারা এই চুল সংগ্রহ করে নিয়ে যান কারখানায়। সেখানে চুলের দৈর্ঘ্য ভেদে 12 থেকে 15 হাজার টাকা দরে বিক্রি করেন তারা। কারখানার মহাজনরা এই চুল পরিষ্কার করে গ্রামে গ্রামে নারী শ্রমিকদের কাছে দেন জট ছাড়াতে। মহিলারা তাদের নিখুঁত হাতে চুলের জট ছাড়িয়ে আঁটি আকারে বাঁধেন। তারপর মেশিনের মাধ্যমে করা হয় ফিনিশিংয়ের কাজ। মহাজনরা আবার এই প্রসেস করা চুল ঢাকায় এনে 20 থেকে 60 হাজার টাকা কেজি দরে বিক্রি করেন। চুলের কাজ করে আমি ঋণ ছিলাম, সেই ঋণ পরিশোধ করেছি এবং আমার একটা ছেলে আছে, তার লেখাপড়ার খরচ চালাই। হাতের কাজ করি, দিন কাটে না, সময় কাটে না, তাই একটু বসে কাটাই। ওরা বসার সময় আমি এই কর্ম করি, করে যা দুটো টাকা পয়সা ছেলের দিও বাপের দিই। ঢাকা থেকে এই চুল ইউরোপ, আমেরিকা, কানাডা, স্পেন, সুইডেন সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যা থেকে তৈরি হয় মাথার ক্যাপ, পরচুলা, খোপা, নকল দাড়ি সহ বিভিন্ন উপকরণ। কারখানা দেওয়ার পর আপনার শ্যাম্পু, হুইল দিয়া পানিতে ভিজানোর পর আমাদের এখানে কাটা আছে, কাটাই দিয়ে সাইজ করি। সাইজ করার পর আরও 4-5 প্রকার প্রসেস দিই। এখানে 4-5 বছর যাবত আমি ব্যবসা করি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আমার আন্ডারে অনেক শ্রমিক আছে, অনেকের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করি।
মানুষের এই পরিত্যক্ত চুল ভাগ্য বদলে দিয়েছে বইখোলা, কাতলি, আরপাড়া, বড় শেলই সহ মাগুরা সদর ও শালিখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩০ থেকে ৪০টি গ্রামের হতদরিদ্র মানুষের সংসারের সচ্ছলতা ফেরাতে নারী পুরুষের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকরাও ঝুঁকছেন এ ব্যবসায়। বর্তমানে এ কাজের সাথে যুক্ত প্রায় ২ শতাধিক পরিবার। এই শিল্পের প্রসারে স্বল্প সুদে ঋণসহ সরকারি সহযোগিতার দাবি জানান সংশ্লিষ্টরা। অনেকগুলো কোয়ালিটি হয়, এই কোয়ালিটি অনুযায়ী ঢাকায় নিয়ে চায়নাদের কাছে বিক্রি করি। যদি আমাদের রাস্তাটা হতো, আমাদের এখানে মনে করেন চায়নারা আসতো, আমরা আরো ভালোভাবে ব্যবসা করতে পারতাম, আমাদের অনেক ভালো হতো। এই অঞ্চল থেকে গড়ে প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার চুল বিক্রির জন্য ঢাকায় নেওয়া হয়। এখন মাগুরা। দুবাইয়ে হতে যাওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে চলতি সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত সফর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধানের এই সফরে আবুধাবির সাথে ঢাকার ভিসা জটিলতা নিরসন সহ বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের 12তম আসর বসতে যাচ্ছে দুবাইয়ে। 11 থেকে 13 ফেব্রুয়ারি হতে যাওয়া এই আয়োজনের প্রতিপাদ্য ভবিষ্যতের সরকার গঠন। বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এতে অংশ নেওয়ার কথা রয়েছে। এই তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। এর আগে বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাত সফর করলেও প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর দেশটিতে যাচ্ছেন তিনি। এমন খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা, দুই দেশের আলোচনার মাধ্যমে ভিসা জটিলতা নিরসন সহ বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টার এই সফর। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের দুই দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করিবেন। অনেক দিন আমাদের শ্রমবাজার বন্ধ আছে ইউএতে, উনি যেন আমাদের এই শ্রমবাজার খোলার ব্যাপারে ইউএই সরকারের সাথে উদ্যোগ গ্রহণ করে। ভিসা জটিলতার যে সমস্যা আমরা ভুগতেছি, ভিজিট ভিসা, এবং আমাদের যে সকল ভাইরা কর্মী ভাইরা যেহেতু ভিসার সুযোগ পাচ্ছে না লাগানোর, সেই সমস্যাটা সমাধান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। বিশ্বের সরকারগুলোকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসা এই সম্মেলনের মূল লক্ষ্য, যা সবার অর্থনৈতিক, সামাজিক ও সরকারি অগ্রগতিতে ন্যায়সম্মত উন্নয়নে উৎসাহিত করে। সম্মেলনে বিশ্ব নেতারা প্রযুক্তি, স্বাস্থ্য, মিডিয়া, বিমান চলাচল, পরিবহন ও পর্যটন সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক খাতের উপর আলোচনার কথা রয়েছে। 80টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা, 140টি সরকারি প্রতিনিধি দল ছাড়াও 6000-এর বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন এবারের সামিটে। আয়োজকদের প্রত্যাশা, গত বছরের চেয়ে উপস্থিতি বাড়বে 50% বেশি। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে তাবাসকো রাজ্যে বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 41 জনের, আহত বেশ কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। স্থানীয় সময় শনিবার ভোরে 48 আরোহী নিয়ে বাসটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বাসে। কয়েক মিনিটের আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গাড়িটি। এতে বাসটির ভেতরে থাকা ড্রাইভার সহ 41 জন আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এখন পর্যন্ত 18টি মরদেহ শনাক্ত করেছে উদ্ধারকর্মীরা। বাকিদের শনাক্ত অব্যাহত রয়েছে উদ্ধার কাজ। মালির উত্তর পূর্বাঞ্চলীয় গাঁও শহরে সেনাবাহিনীর গাড়ি বহরে বন্দুকধারীদের পরিকল্পিত হামলায় অন্তত 50 জনের প্রাণহানি হয়েছে। শনিবার রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা। পুলিশ আরও জানায়, গেল শুক্রবার গাঁও শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছেই হামলা হয়। হামলার পর ওই গাড়ি বহরে আগুন ধরিয়ে দেয় ওই বন্দুকধারীরা। এলাকাটিতে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংগঠন ও আল কায়েদা সক্রিয় ভূমিকা পালন করে আসছিল বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে করে মালির পরিবেশ আগের চেয়ে আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।
আনুষ্ঠানিকভাবে 50 জনের মৃত্যুর খবর জানানো হলেও গাঁও হাসপাতালে 56টির মতো দেহ নিবন্ধন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হামলায় সামরিক বাহিনীর ঠিক কতজন নিহত হয়েছে নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মালয়েশিয়া সেনাবাহিনী। যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দেশটির বেকা অঞ্চলে হামলা চালায় তারা। এতে নিহত হয়েছে 6 লেবানিজ। লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েল জানায়, হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ধ্বংস করতেই হামলা চালিয়েছেন তারা। গেল নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল ও হিজবুল্লাহ। শর্ত অনুযায়ী ধাপে ধাপে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কথা তেল আবিবের, তবে ইসরায়েল তা করেনি বলে অভিযোগ বৈরুতের। উল্টো লেবাননের বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন হামাস লিডারশিপ কাউন্সিলের প্রধান মোহাম্মদ তারিশ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসকে সমর্থন করায় ধন্যবাদ জানান তিনি। শেষ করছি এখন বাজার। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। বিভিন্ন সড়কে সেনা টহল, ব্যারিকেড দিয়ে চলছে তল্লাশি। শীত এলেই বাড়ে দগ্ধ রোগীর সংখ্যা। যথাযথ চিকিৎসার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় বাড়ে মৃত্যু ঝুঁকি। বোরো ধানের নির্ভরশীলতা কাটিয়ে নতুন স্বপ্নে হাওরের কৃষক। এক ফসলের বিপরীতে শাকসবজি, আলু, সরিষা উৎপাদনে মুনাফা। এবং মেক্সিকোর তাবস্কো রাজ্যে ট্রাক বাস সংঘর্ষে 41 জনের প্রাণহানি। আগুন লেগে বাস পুড়ে ছাই, ঘটনাস্থলে যাত্রীদের মৃত্যু। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।